ভাইয়া কোষের সংখ্যার উপর ভিত্তি করে আমরা কোষ বিভাজনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এককোষী জীব আর একটা হচ্ছে বহুকোষী জীব। দেখো ভাইয়া, যাদের দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি তাদেরকে আমরা বলতে পারি এককোষী জীব, আর যাদের দেহ বহু কোষ দ্বারা তৈরি তাদেরকে আমরা বলতে পারি বহুকোষী জীব। যেমন এককোষী জীব বলতে আমরা বলতে পারি কি, যাদের দেহ একটি মাত্র সেল বা কোষ দিয়ে তৈরি। আর বহুকোষী বেলায় আমরা বলতে পারি যেসব জীব দেহে আমার কি থাকবে, অনেকগুলা কোষ থাকবে, অর্থাৎ বহু কোষ থাকবে, বহু কোষ থাকবে। এখন ভাইয়া, জীবটা এককোষী হোক কিংবা বহুকোষী হোক, এদের দৈহিক বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। এই যে দৈহিক বৃদ্ধি কিংবা সংখ্যা বৃদ্ধি, এটা কোন প্রক্রিয়ায় হয়? এই যে একটা প্রাণীর দৈহিক বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি হয় কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। ভাইয়া বলতে পারি, এই যে আমার কি হয় ভাইয়া, একটি মাতৃকোষ, এই মাতৃকোষটা আমার বিভাজিত হয়ে কি করবে, দুইটা কোষের সৃষ্টি করবে। এই হচ্ছে আমার দুইটা কোষ তৈরি করলো। এখন এই যে এটাকে বললাম মাতৃকোষ, আর যে কোষ দুইটা তৈরি হবে তাদেরকে আমরা বলতে পারি অপত্য কোষ বা ডটার সেল। ডটার সেল। আর এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো মাদার সেল বা মাতৃকোষ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া, মাতৃকোষ ফাইন, মাদার সেল, বাট আমার এই যে দুইটা অপত্য কোষ তৈরি হলো তাদেরকে আমরা বলতেছি ডটার সেল। কিন্তু ভাইয়া বাংলায় তো আমরা পড়েছিলাম অপত্য মানে কি, সন্তান। তাহলে কেন এখানে আমরা শুধুমাত্র ডটার সেল ইউজ করলাম? বিকজ দেখো, এখানে একটি সেল, এই যে আমার দুটি কোষে বিভাজিত হয়েছে, এই দুইটা কোষ কিন্তু আমার কি হবে, পরবর্তীতে আবার বিভাজিত হবে, অর্থাৎ বিভাজিত কি করবে, আবার দুইটি কোষের সৃষ্টি করবে। এখন যখন এই যে আমার বিভাজিত হলো, তখন কিন্তু আমার এইটা মাদার সেল হিসাবে কাজ করবে এবং এটা ডটার সেল হিসাবে কাজ করবে। আমরা জানি মায়েরাই সন্তান জন্মদান করে, দ্যাটস ওয়াই এখানে বলতে পারি যে মাদার সেল থেকে কি হবে, ডটার সেলে তৈরি হবে। এই যে আমাদের বডিতে প্রায় 100 ট্রিলিয়নের মতো কোষ আছে, এই 100 ট্রিলিয়ন কোষ কি আমাদের রাতারাতি তৈরি হয়েছে? না। জীবনের একদম শুরু অবস্থায় বা প্রাথমিক বা ইনিশিয়াল অবস্থায় আমার একটি মাত্র কোষ থেকে আজকে আমরা এই 100 ট্রিলিয়ন কোষের মানুষে পরিণত হয়েছে। কার কারণে, কার মাধ্যমে? এই কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। এবার চলে যাব আমরা কোষ বিভাজন কত প্রকার এবং কি কি। কোষ বিভাজন আমরা জানি 3 প্রকার। 3 নম্বর হচ্ছে মায়োসিস। এখন এই অ্যামাইটোসিসকে আমি আরো নাম রাখতে পারি। 1 নম্বর বলতে পারি বাইনারি ফিশন। আরো কি নাম রাখতে পারি? এই মায়োসিসকে আমরা বলতে পারি ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। আর এই মিয়োসিসকে বলতে পারি হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল বিভাজন। রিডাকশনাল ডিভিশন বা বিভাজন। এখন ভাইয়া, এখানে এই 3টা প্রক্রিয়ায় আমার কি হয়, একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর সকল প্রাণীর মধ্যে এই কোষ বিভাজনগুলো হয়ে থাকে। এখন আমরা চলে যাব এই কোষ বিভাজনগুলোর ডিটেইলসে। ভাইয়া, বায়োলজিতে কোনো কিছু শব্দের শুরুতে যদি আমার কি থাকে, এ কথা থাকে, তার মানে সেটার মানে হচ্ছে ভাইয়া অ্যাবসেন্ট বা অনুপস্থিত। আর তাহলে আমরা বলতে পারি যে এখানে কি অ্যাবসেন্ট থাকবে, মাইটোসিস বিভাজন অ্যাবসেন্ট থাকবে। দেখো, তোমরা জানো যে মাইটোসিস প্রক্রিয়ায় আমার একটি কোষ থেকে দুইটি কোষের সৃষ্টি হয়, কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়াও কি হয়, কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়াটাও হচ্ছে আমার একটি কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়। তাহলে ভাইয়া, এখানে পার্থক্যটা কি, এক্সাক্ট পার্থক্য কি? এখানে এক্সাক্ট পার্থক্য হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমার বিভিন্ন ধরনের জটিল প্রক্রিয়া সংগঠিত হয়, কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমার কোনো জটিল প্রক্রিয়া সংগঠিত হয় না। এটা একটি সরল প্রক্রিয়ার মাধ্যমে মাতৃকোষ থেকে আমার দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। চলো এবার দেখা যাক অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এই হচ্ছে আমার একটি কোষ, এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এই হচ্ছে আমার মাদার সেল বা মাতৃকোষটা। এবার এই মাতৃকোষটা আমার কি হয়, এই মাতৃকোষটা আমার একটু বড় হয়, সাইজে কি হবে ভাইয়া, একটু বড় হবে। এই যখন সাইজে বড় হয় তখন এর ভিতরে একটা খাঁজ কাটা অংশের সৃষ্টি হয়। এর ভিতরে কি হবে ভাইয়া, এর ভিতরে একটু খাঁজ কাটা অংশের সৃষ্টি হয়, এবং যখন খাঁজ কাটা অংশের সৃষ্টি হয় তখন এর মধ্যে যে আমার নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসটা আমার কি হয়, একটু লম্বা লম্বি হয় এবং ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা দেখতে পারি যে এই খাঁজটা আরো ভিতরে ঢুকে আমার দুইটা অপত্য কোষের সৃষ্টি করে ফেলে। কিন্তু
অপত্য ভিতরে ঢোকে আমার দুইটা অপত্য কোষের সৃষ্টি করে ফেলে। এই যে আমার কোনো জটিল প্রক্রিয়া ছাড়া একটা কোষ থেকে আমার দুইটা কোষের সৃষ্টি হয়ে গেল, এটা কি আমরা বলতেছি অ্যামাইটোসিস প্রক্রিয়া। যেহেতু এই প্রক্রিয়াটা আমার সরাসরি হয়, কোনো ইনডাইরেক্ট প্রসেস নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা আরো বলতে পারি কি, এটাকে আমরা আরো বলতে পারি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন। এবার চলে আসবো আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। দেখো ভাইয়া, মাইটোসিস কথার অর্থ কি? মাইটো কথার অর্থ হচ্ছে সুতা, আর সিস মানে তো কি বললাম ভাইয়া, প্রক্রিয়া। এই মাইটোসিস প্রক্রিয়ায় আমার একটা মাতৃকোষ থেকে দুইটা হুবহু গুণাগুণ সম্পন্ন আমার কি হবে, দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। এটা যদি টয়েসেন হয়, এটা আমার কি হবে, টয়েসেন হবে। অর্থাৎ এর মধ্যে আমরা কি করলাম, ছোট করে একটু নিউক্লিয়াসও দিয়ে দিলাম। এখন এই মাইটোসিস প্রক্রিয়াটায় তোমার ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। ধ্রুব মানে কি ভাইয়া, ক্রোমোজোম সংখ্যা তোমার, ক্রোমোজোম কি থাকবে ভাইয়া, ক্রোমোজোম হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এখানে যে তোমার মাদার যে সেলটা ছিল, সেই মাদার সেল থেকে একদম আমার হুবহু গুণাগুণ সম্পন্ন, একদম সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যা ক্রোমোজোম বিশিষ্ট কি করবে, দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে আমার কি থাকবে ভাইয়া, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এটা মাইটোসিসের একটা বৈশিষ্ট্য। এবার চলে যাই, মাইটোসিসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? মাইটোসিসকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে সিস। এখন ভাইয়া তোমাদের যখন অ্যামাইটোসিস পড়াইলাম তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে অ্যামাইটোসিস মানে হচ্ছে মাইটোসিস অ্যাবসেন্ট থাকবে। তাহলে অ্যামাইটোসিস কাদের বেলায় ঘটতেছে? অ্যামাইটোসিস ঘটবে হচ্ছে আমার নিম্নশ্রেণীর উদ্ভিদের বেলায়। আর মাইটোসিস কাদের বেলায় ঘটবে? মাইটোসিস ঘটবে হচ্ছে তোমার ইউক্যারিওটিক সেলে। ইউ মানে কি ভাইয়া? ইউক্যারিওটিক সেলে। ইউক্যারিওটিক বা হচ্ছে প্রকৃত কোষী সেলগুলোয় আমার কি হবে, এই মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। তাহলে ভাইয়া ইউক্যারিওটিক বলতে বোঝাইতেছে, ইউ বলতে বোঝায় পজিটিভ এবং ক্যারিও বলতে বোঝায় হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ যেখানে আমার কি থাকবে, নিউক্লিয়াসের নিউক্লিয়াস 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 প্রকৃত নিউক্লিয়াস থাকবে। এখন আমরা জানি যে নিউক্লিয়াস আমার কয় ভাগে ভাগ করা যায়? একটা প্রকৃত নিউক্লিয়াসের আমার হচ্ছে চারটা অংশ আছে। এই চারটা অংশ যদি একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে তাকে আমরা বলতে পারি প্রকৃত নিউক্লিয়াস। দ্যাটস ওয়াই আমরা মাইটোসিস কোষ বিভাজনটা পাবো প্রকৃত নিউক্লিয়াসের বেলায়। দেখো ভাইয়া, মাইটোসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা কি বললাম, সাইটোকাইনেসিস। ক্যারিও মানে কি বললাম ভাইয়া? ক্যারিও বলতে বোঝায় আমরা নিউক্লিয়াসকে বুঝি। ক্যারিও বলতে নিউক্লিয়াসকে বুঝি। তার মানে আর কাইনেসিস বলতে কি বোঝাইতেছে? এখানে হচ্ছে বিভাজন বোঝাইতেছে। তাহলে কি পাইতেছি? নিউক্লিয়াসের বিভাজন পাচ্ছি। তার মানে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলতে পারি ভাইয়া? নিউক্লিয়াসের বিভাজনকে আমরা ক্যারিওকাইনেসিস বলতে পারি। ভাইয়া এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে যে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি। এরপরে দেখো ভাইয়া সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস বলতে আমরা বুঝি সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে আমার কি, যদি সাইটোপ্লাজমের বিভাজন হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, যে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। ওকে, এতটুকু পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার। এরপরে দেখো ভাইয়া, আমরা এই নিউক্লিয়াসের বিভাজনকে আমরা আরো পাঁচটা ধাপে ভাগ করতে পারি। যেমন যদি আমরা এক নাম্বার দেই, সেটাকে আমরা বলতে পারি কি, প্রোফেজ। এক নাম্বার বলতে পারি কি ভাইয়া, প্রোফেজ। দুই নাম্বার কি বলতে পারি? দুই নাম্বার হচ্ছে আমার প্রোমেটাফেজ। আরো তিন নাম্বারে আমরা কি বলতে পারি ভাইয়া, মেটাফেজ। চার নাম্বার বলতে পারি অ্যানাফেজ। পাঁচ নাম্বার বলতে পারি টেলোফেজ। এখন এই যে আমরা নিউক্লিয়াসের বিভাজনকে কি করলাম, পাঁচটা ভাগে ভাগ করলাম। এই পাঁচটা ভাগে আমার কি হয়, নিউক্লিয়াস গুলা বিভাজিত হয়। এখন চলো দেখে নেওয়া যাক এদের মানে কি। এই যে আমরা পাঁচটা ধাপ লিখলাম, এই পাঁচটা ধাপের মানে কি বুঝি। দেখো, এই যে আমার প্রোফেজ ধাপটা ছিল, এই প্রোফেজ বলতে আমরা কি বুঝি? প্রো বলতে বোঝায় বায়োলজিতে আদি। আদি বাকি তোমার কি, প্রারম্ভিক অবস্থা বোঝায়। প্রারম্ভিক অবস্থা বোঝায়। আর ফেজ মানে কি ভাইয়া? ফেজ বলতে বোঝা হচ্ছে ধাপ। তার মানে একটা শুরু হওয়ার একটা যে প্রক্রিয়া,
যে আমার ইনিশিয়াল অবস্থায় যে ফেজটা সেটাকে আমরা বলতেছি প্রোফেজ। দেন আমরা আরো কি পাইতেছি, আমরা পাইতেছি প্রো মেটাফেজ। দেখো প্রো মানে কি ভাই বললাম, প্রো মানে বলতে বোঝায় আদি, তাহলে মেটা মানে কি ভাইয়া, মেটা বলতে বোঝা হচ্ছে মধ্য, মেটা বলতে বোঝায় কি মধ্য, আর ফেজ মানে কি ভাইয়া ধাপ। তার মানে এখানে তুমি কি পাইতেছো, এখানেও পাইতেছো যে মধ্য পর্যায়ে যাওয়ার আগে যে ধাপটা সেটাকে আমরা বলতেছি প্রো মেটাফেজ। এখানে এই যে মেটা বলতে কি বুঝলাম, মেটা বলতে বোঝাই তো আমরা কি মধ্য, আর ফেজ মানে আমার কি ধাপ। এরপরে দেখো ভাইয়া অ্যানাফেজ, অ্যানাফেজের কাছে যদি আমরা যাই, অ্যানা মানে কি ভাইয়া, অ্যানা বলতে বোঝা হচ্ছে তোমার কি গতি, অর্থাৎ যে ধাপে আমার ক্রোমোজোম গুলো কি হবে ভাইয়া গতি প্রাপ্ত হবে তাকে আমরা বলবো অ্যানাফেজ। এবং সর্বশেষ যে ধাপটা আছে সেটা হচ্ছে আমার কি টেলোফেজ। টেলো বলতে বোঝায় কি ভাইয়া, টেলো বলতে বোঝা হচ্ছে তোমার প্রান্ত বা শেষ। তার মানে এই জায়গাটায় বা এই ধাপে এসে আমার কি হয়, আমার নিউক্লিয়াসের বিভাজনটা শেষ হয়ে যায়। যেহেতু এই ধাপে এসে আমার নিউক্লিয়াসটা বিভাজনটা শেষ হয়ে যায়, তাই সেই জন্য আমরা একে বলতে পারি টেলোফেজ পর্যায়। বিভাজনের সর্বশেষ প্রকারভেদের মধ্যে আছে হচ্ছে মিওসিস, কোষ বিভাজন। দেখো মিও মানে কি ভাইয়া, মিও বলতে কথা, মিও কথার অর্থ হচ্ছে আমার হ্রাস পাওয়া, কি পাওয়া ভাইয়া হ্রাস পাওয়া। আর সিস বলতে কি বোঝায়, সিস বলতে বোঝা হচ্ছে আমার কি প্রক্রিয়া। তাহলে টোটাল মিওসিস বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ায় আমার কি হবে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে, ক্রোমোজোম সংখ্যা কি হবে ভাইয়া হ্রাস পাবে, তাকে আমরা বলবো মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন, এই যে আমার ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে এজন্য একে আমরা আরো কি নামে ডাকতে পারি, রিডাকশনাল সেল ডিভিশনও আমরা একে বলতে পারি। রিডাকশনাল সেল ডিভিশন। মিওসিস কোষ বিভাজনটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 2 যেটা আছে সেটা হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি মাইটোসিসের অনুরূপ। যেমন অনুরূপ, যেমন এখানে এই হচ্ছে গিয়া কি আমাদের একটা মাদার সেল, এই মাদার সেলটা আমার কি করবে বিভাজিত হবে, বিভাজিত হয় কয়টা কোষ তৈরি করলো, দুইটা কোষ তৈরি করলো। এবং এরপরে আমরা জানি কি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া চারটা কোষ তৈরি হয়। তার মানে এই দুইটা কোষ থেকে আবার কি হবে ভাইয়া চারটা কোষের সৃষ্টি হবে। এই যে আমাদের চারটা কোষ তৈরি হলো, এবার এই চারটা কোষের মধ্যে আমরা ক্রোমোজোম সংখ্যা কি সমান পাবো, না আমরা ক্রোমোজোম সংখ্যা সমান পাবো না। দেখো এখানে যদি আমার ক্রোমোজোম সংখ্যা টোয়াইস n থাকে, এই জায়গায় আমার কত হবে, এই জায়গায় হচ্ছে আমার n সংখ্যক হয়ে যাবে। এবং পরের যে ধাপটা, সেই ধাপটায় আমার আমার কি ঘটবে মাইটোসিসের মতো, যেহেতু আমরা বললাম যে মাইটোসিসের অনুরূপ, সেহেতু আমরা বলতে পারি যে পরের ধাপে কি হবে মাইটোসিস কোষ বিভাজন হবে। লাইক এরকম যে তখন আমার কি হবে, এগুলা সবগুলা সংখ্যা কি হবে, সবগুলা কোষের সংখ্যা আমার হচ্ছে n সংখ্যক ক্রোমোজোমে পরিণত হবে। তাই আমরা বলতে পারি যে এই যে এতটুকু যে ধাপটা সেটাকে আমরা বলতে পারি মিওসিস 1 অথবা মায়োসিস 1, আর এই যে এতটুকু যে ধাপটা পরবর্তীতে সেটাকে আমরা বলতে পারি মিওসিস 2। মাইটোসিস কোথায় কোথায় হয়, মাইটোসিস তোমার দৈহিক বৃদ্ধি থেকে শুরু করে যত বৃদ্ধি আছে, সেটা উদ্ভিদ হোক সেটা প্রাণী হোক, সকল বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এবং জননাঙ্গ সৃষ্টির জন্য দায়ী কে, মিওসিস কোষ বিভাজন। এখন ভাইয়া আরেকটা কথা আমরা বলতে পারি যে তোমার কোষ বিভাজনের জন্য, যেমন আমার মাইটোসিস কোষ বিভাজনের জন্য আমার কি কি উপাদান লাগবে। কোষ বিভাজনের জন্য আমার দুইটা উপাদান লাগবে। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে সেন্ট্রিওল, আর একটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে আমার মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল অর্থাৎ এরা কি করতেছে, এরা হচ্ছে প্রাণী কোষের বেলায় সেন্ট্রিওলটা স্পিন্ডল তন্তু সৃষ্টি করবে, আর উদ্ভিদ কোষের বেলায় সেন্ট্রিওল স্পিন্ডল তন্তু সৃষ্টি করবে মাইক্রোটিউবিউল। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে ভাইয়া মাইটোসিস প্রক্রিয়ায় তোমাদের সকল কোষগুলা বিভাজিত হয়, কিন্তু ভাইয়া আমাদের মাথায় যে নিউরন গুলা থাকে সেগুলা কেন বিভাজিত হয় না। এর কারণ হচ্ছে দেখো, যদি মাইটোসিস প্রক্রিয়ায় নিউরন বিভাজিত হতো তাহলে তোমার কি হতো, আমার প্রতিনিয়ত নতুন নতুন নিউরন তৈরি হতো, আর
পুরাতন নিউরনগুলো কি হতো, ধ্বংস হয়ে যেত। যেহেতু আমাদের স্মৃতিশক্তির সাথে নিউরনগুলা একটা সংযুক্ত, তাই আমরা বলতে পারি যে যদি আমার পুরাতন নিউরনগুলা ধ্বংস হয়ে যেত তাহলে আমাদের স্মৃতিশক্তি লোপ পেত। দ্যাটস ওয়াই আমাদের সকল কোষ বিভাজিত হলেও নিউরন বিভাজিত হয় না। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। সাথেই থাকো পরবর্তী ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম।